প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের পক্ষ থেকে দর্শন বিষয়ের শিক্ষার্থীদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আপনাদের সাথে উপস্থিত আছি আমি আশিক বিশ্বাস, সহকারী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব এম ইকরামুল ইসলাম রাসেল, সহকারী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব ঐতিহাসিক বস্তুবাদ, সংজ্ঞা, প্রকৃতি ও নীতি নিয়ে। বিষয়টি আপনাদের স্নাতক সম্মান প্রোগ্রামের ষষ্ঠ সেমিস্টার PHI 308 মার্ক্সবাদ, নারীবাদ ও পরিবেশবাদ কোর্সে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আসুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক। শুরুতেই আপনার কাছে জানতে চাই, ঐতিহাসিক বস্তুবাদ বা ইতিহাসের বস্তুবাদী ধারণা বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ স্যার। সমাজে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিশেষ ক্ষেত্রে দ্বান্দ্বিক বস্তুবাদের প্রয়োগই হলো ইতিহাসের বস্তুবাদী ধারণা বা ঐতিহাসিক বস্তুবাদ। স্ট্যালিন বলেন যে সমাজ জীবনের চরিত্র ও ইতিহাস বিশ্লেষণে বস্তুবাদী নীতিগুলো প্রয়োগ করাকেই আমরা ইতিহাসের বস্তুবাদী ধারণা বা ঐতিহাসিক বস্তুবাদ বলতে পারি। মার্কস তার জার্মান আইডিওলজি গ্রন্থে তার দর্শনকে প্রথম এই ঐতিহাসিক বস্তুবাদী ধারণা বা ইতিহাসের বস্তুবাদী ধারণা বলে সূত্রবদ্ধ করেন। তিনি সমাজকে একটি অর্থনৈতিক ভিত্তি, কোনো একটা ভিত্তির উপর দাঁড় করতে চান, যেটা হচ্ছে মানুষের, আমরা যেটাকে সেই ভিত্তিকে বলতে পারি অর্থনৈতিক ভিত্তি বা হচ্ছে বৈশ্বিক প্রয়োজন মেটানো। এই বৈশ্বিক প্রয়োজন মেটানো বা বৈশ্বিক উৎপাদন থেকেই মানব ইতিহাসের শুরু। তিনি বলছেন খেয়ে পরে বেঁচে থাকার থেকেই মানুষ কর্মে প্রবৃত্ত হয় এবং এটা কারো ইচ্ছা অনুসার উপর নির্ভর করে না। এটা হচ্ছে একটা বস্তুগত নিয়ম, বস্তুগত সত্য। দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য প্রভৃতি বৌদ্ধিক চর্চার পূর্বে মানুষের প্রয়োজন অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, এগুলা প্রয়োজন মেটানো, এবং সেজন্যই মানুষ কর্মে প্রবৃত্ত হচ্ছে, সম্পদ আহরণ করতেছে। সো তিনি এটাকে একটি ইতিহাসের বস্তুবাদী ভিত্তি বলতেছেন এবং বলতেছেন যে এ থেকেই সমাজ, রাষ্ট্র, তারপর হচ্ছে ধর্ম, নৈতিকতা, আইনি ধ্যান ধারণা প্রভৃতি উপরিকাঠামো উদ্ভূত হচ্ছে। সো এই যে সহজ সরল সত্যটি আবিষ্কার করার মাধ্যমেই তিনি ইতিহাসের বস্তুবাদী ধারণার গোড়াপত্তন করেন। তো আপনি যে ভিত্তি এবং উপরিকাঠামোর কথা বললেন, মার্কস যেটা তার ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা ধারণা করতে যে এনেছেন, এই ভিত্তি বা উপরিকাঠামো কে কার উপর নির্ভরশীল? অর্থাৎ ভিত্তির উপর উপরিকাঠামো নির্ভরশীল নাকি উপরিকাঠামোর উপর ভিত্তি নির্ভরশীল? এই বিষয়টা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। প্রতিটি সমাজেরই একটি ভিত্তি এবং উপরিকাঠামো আছে বলে তিনি মনে করেন, এবং তিনি বলছেন এই ভিত্তিটা হচ্ছে অর্থনীতি এবং উপরিকাঠামো হচ্ছে যে সমাজ, রাষ্ট্র, নৈতিকতা, আইনি ধ্যান ধারণা ইত্যাদি। এবং তিনি বলছেন যে ভিত্তির উপর হচ্ছে উপরিকাঠামো নির্ভরশীল, কারণ একটি ভিত্তির অনুরূপ সমাজে একটি উপরিকাঠামো থাকে। যেহেতু উপরিকাঠামো নির্ভরশীল, সুতরাং সেই কারণে ভিত্তি পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপরিকাঠামো পরিবর্তিত হয়। অর্থাৎ নতুন একটি ভিত্তি আসলে তার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী উপরিকাঠামো পরিবর্তিত হয়ে ওই নতুন ভিত্তির অনুরূপ উপরিকাঠামো তৈরি হয়। তবে কখনো কখনো উপরিকাঠামোর উপরেও ভিত্তি নির্ভর করে বা উপরিকাঠামোর মাধ্যমে ভিত্তি পরিবর্তিত হতে পারে। অর্থাৎ মার্কসের মতে ভিত্তি হচ্ছে অর্থনীতি এবং উপরিকাঠামো অন্যান্য যে বিষয়গুলো আছে, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ধর্ম, এগুলো। এখন আমাদেরকে একটু বলুন যে মার্কসের পূর্বে অন্য কোনো দার্শনিকের চিন্তায় এই ইতিহাসের বস্তুবাদী ধারণা বা ঐতিহাসিক বস্তুবাদের এই ব্যাখ্যা কোথাও পাওয়া যায় কিনা? মার্কসের পূর্বে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কোথাও পাই না, বরঞ্চ ইতিহাসের ভাববাদী ব্যাখ্যা পাই, যা হেগেলের ধারণা বলে মনে করা হয় বা হেগেলের ধারণা বলে ব্যাখ্যা করা হয়। এই ধারণা মতে তারা একটি পরম বা বিমূর্ত চেতনাকে পূর্ব থেকে ধরে নেয় এবং তারা বলে ইতিহাসের গতি সেই লক্ষ্যেই, এবং এই ধরনের ধারণা নিয়ন্ত্রণবাদ ও উদ্দেশ্যবাদের জন্ম দেয়। মার্কস বলেন যে এই ইতিহাস সম্পর্কে যে ভাববাদী ব্যাখ্যা বা হেগেলীয় ব্যাখ্যা, তা একটি বিমূর্ত চেতনার সূচনা করে এবং তারা যা এমনভাবে বিকশিত হয় যে মনে করা হয় যে মানুষের যে বিকাশ বা চেতনা ওই লক্ষ্যেই, এবং এভাবে হেগেলের এই যে ইতিহাস সম্পর্কে ভাববাদী ধারণা তা একটা বিমূর্ত চেতনার সূচনা করতেছে এবং মানুষের ইতিহাসও হয়ে যাচ্ছে সেই ধরনের সেই ভাববাদী ইতিহাসের মতোই হয়ে যাচ্ছে, যা হচ্ছে বাস্তবতা বিবর্জিত। তাহলে আপনি যে বললেন মার্কসের পূর্বে হেগেলের দর্শনে ওই ইতিহাসের বস্তুবাদী ধারণার ব্যাখ্যার কিছুটা আভাস পাওয়া যায়, বা হেগেলের দর্শনকে আপনি বলছেন পরম ভাববাদ, এই পরম ভাববাদী ব্যাখ্যা থেকে মার্কস কোনো সাহায্য নিয়েছেন কিনা তার এই দর্শন বিকাশের ক্ষেত্রে? মার্কস
ইতিহাসের এই যে ভাববাদী ধারণা তা সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছেন এবং তিনি ইতিহাসের এই বস্তুবাদী ব্যাখ্যায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। শিক্ষার্থীবৃন্দ, ইতিহাস সম্পর্কে এই যে ভাববাদী ধারণা তা এই বস্তুবাদী ব্যাখ্যাকে হয় অবহেলা করেছে অথবা ইতিহাসের গতি প্রকৃতির সঙ্গে সম্পর্কহীন বলে মনে করেছেন। কিন্তু এই তাদের সম্পর্কহীন মনে করার ফলে ইতিহাস হয়ে গেছে হচ্ছে বাস্তব জীবন বিবর্জিত একটি সম্পূর্ণ ভিন্ন জিনিস, এবং এই অবস্থার পরিবর্তনের জন্য একটি মৌলিক এবং বৈপ্লবিক নীতির প্রয়োজন ছিল, যা মার্কস এবং এঙ্গেলস এই ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে আমাদের সেই বৈপ্লবিক ব্যাখ্যা মৌলিক যেই ব্যাখ্যাটা প্রয়োজন ছিল সেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। মার্কস তাহলে নতুন একটি চিন্তাভাবনা বা নতুন একটি দর্শনের এখানে সূত্রপাত করেছেন। তো মার্কসের যে ব্যাখ্যা ইতিহাস সম্পর্কে, এই ব্যাখ্যাকে আমরা দার্শনিক বিচারে বা কী ধরনের দর্শন বলতে পারি? দার্শনিক বিচারে এই যে মার্কসের ঐতিহাসিক বস্তুবাদী ধারণা, এটাকে আমরা মূলত হচ্ছে বস্তুবাদী দর্শন বলতে পারি। তার মতে হচ্ছে সত্তা আগে চেতনা পরে, এই যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে বস্তুগত, এবং এই ধরনের দৃষ্টিভঙ্গি সমাজের ক্ষেত্রে প্রয়োগটাকে তিনি বলতেছেন ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা। এই জিনিসটা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি বলেন যে সামাজিক সত্তাই সামাজিক চেতনাকে নির্ধারণ করে, এবং এই যে বস্তুবাদী দর্শন এটা মূলত প্রকৃতিবাদী, অর্থাৎ প্রকৃতি মানুষ সৃষ্টি হয়েছে, প্রকৃতি মানুষকে গড়ে তোলে, মানুষের জন্ম বেড়ে ওঠা সব কিছুই প্রকৃতিতে, এবং মানুষের গতি এবং লক্ষ্য সবই প্রকৃতি। কোনো অপ্রাকৃতিক শক্তি এখানে হচ্ছে মানুষকে তৈরি করেনি, মানুষকে গড়ে তোলেনি, এবং মানুষের গতি সেই অপ্রাকৃতিক শক্তির দিকেও না। এই যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা। তাহলে আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারছি মার্কসের পূর্বে যে দর্শনের আলোচনা ছিল সেটা আসলে ভাববাদী, অর্থাৎ সেখানে পরম সত্তাকে খুব বেশি প্রাধান্য দিয়েছিল, যেখান থেকে মার্কস সম্পূর্ণ ঘুরে এসে এই বস্তু জগৎকে প্রাধান্য দিয়েছেন বেশি। তো মার্কস যে তার বস্তুবাদী দর্শনের কথা আমরা জানলাম, সেই দর্শনটা তার কোন কোন গ্রন্থের মধ্যে প্রকাশিত করেছেন, বা তার কোন কোন গ্রন্থ দেখলে আমরা মার্কসের এই বস্তুবাদী যে ব্যাখ্যা আছে সেগুলো জানতে পারবো? মূলত হচ্ছে মার্কসের প্রথম দিককার রচনাগুলোতে আমরা ইতিহাসের যে বস্তুবাদী ব্যাখ্যা বা এটা আমরা খুঁজে পাই না। মূলত 1844 সালের পূর্ব পর্যন্ত যে রচনাগুলো, সেগুলোতে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যার কোনো উল্লেখ পাওয়া যায় না। 1844 সালে তার যে জার্মান আইডিওলজি গ্রন্থ প্রথম প্রকাশিত হয়, তখন থেকে তার পরবর্তী সকল রচনাতেই আমরা তার এই ব্যাখ্যাটাকে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা হিসাবে আমরা দেখতে পাই। মূলত তার প্রথম দিকের রচনাবলিতে যেগুলো হচ্ছে দার্শনিক বস্তুবাদ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, সেটাকেই তিনি জার্মান আইডিওলজি সহ পরবর্তী সকল গ্রন্থতে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করছেন। অর্থাৎ যেটা ছিল তার বস্তুবাদী দর্শন, সেটাকেই তিনি আমরা তার জার্মান আইডিওলজি সহ পরবর্তী সকল গ্রন্থে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা হিসাবে দেখতে পাই। মার্কস যে ইতিহাসের বস্তুবাদী ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রে দিলেন, সেটা কি সমাজের ব্যাখ্যার ক্ষেত্রে কোনোভাবে প্রয়োগ করা যায়, অথবা মার্কস কি সমাজের ব্যাখ্যার ক্ষেত্রে এই তার দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন কিনা সে বিষয়ে আমাদেরকে একটু বলুন। যে তিনি প্রয়োগ করেছেন তার দর্শন মূলত ছিল হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। চিরায়ত জার্মান দর্শনের হেগেলের যে দ্বান্দ্বিক ভাববাদ এবং ফয়েরবাদের যে যান্ত্রিক বস্তুবাদ, এই দুটা নীতি থেকে তিনি এই দুটা নীতির সমালোচনা করে তিনি যে নতুন নীতিটা দেন সেটাই হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। তিনি হেগেলের কাছ থেকে দ্বান্দ্বিক পদ্ধতি গ্রহণ করেন এবং ফয়েরবাগের কাছ থেকে বস্তুবাদ গ্রহণ করে তার মতবাদ দেন দ্বান্দ্বিক বস্তুবাদ। এবং এই যে মতবাদটা, এটাকেই তিনি যখন সামাজিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে, সামাজিক ঘটনা প্রবাহ ব্যাখ্যার ক্ষেত্রে ব্যবহার করেন, তখন সেটাকে আমরা বলতেছি ঐতিহাসিক বস্তুবাদ। তার মতে আর্থসামাজিক অবস্থাই দর্শনকে নির্ধারণ করে, বা দর্শন আর্থসামাজিক অবস্থা থেকেই উদ্ভূত হয়। সেজন্য এই যে দর্শন, সেটা স্থায়ী বা অপরিবর্তনীয় কিছু না। আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে দর্শনেরও পরিবর্তন হয়। এবং তার এই যে ঐতিহাসিক বস্তুবাদ, এখান থেকেই তিনি সমাজ বিকাশের যে সাধারণ সূত্র, সেটা তিনি আবিষ্কার করেন। এবং আজকে সে প্রাচীনকাল থেকে যে সমাজ বিকশিত হয়ে আজকের যে পর্যায়ে আসছে, তার ব্যাখ্যা তিনি এই ইতিহাসিক বস্তুবাদীর ব্যাখ্যার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেন। অর্থাৎ আমরা বলতে পারি যে মার্কস তার ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা বা ঐতিহাসিক বস্তুবাদ সেটা আবিষ্কারই করেছিলেন ইতিহাস সমাজকে ব্যাখ্যা করার জন্য। এবং এখান থেকে কি বলা যায়, বস্তুবাদের ধারার মাধ্যমে ব্যাখ্যা করার জন্য, কোনো ভাববাদী ধারার মাধ্যমে না। অর্থাৎ কোনো অতি প্রাকৃতিক শক্তির ব্যবহার না করে বস্তুগত দিক থেকে তিনি সমাজকে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, আমরা জানি যে 19বিংশ শতাব্দীতে বিজ্ঞানের সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়, এবং ওই সময়টাতেই মার্কস তার এই বস্তুবাদী ধারণা ব্যাখ্যা করেছেন। এখন এই মার্কসের যে বস্তুবাদী ব্যাখ্যা, এটাকে কি বিজ্ঞানসম্মত বলা যায়, বা তার এই ব্যাখ্যাটা কি বৈজ্ঞানিক উপায়ে তিনি করেছেন? জি, তার এই যে বক্তব্যটা, এটাকে আমরা বৈজ্ঞানিক বলতে পারি, বা তার ব্যাখ্যাটাকে বৈজ্ঞানিক মত বলতে পারি, কারণ তিনি সমাজকে একটি বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করাতে চেয়েছেন।
প্রকৃতিবাদের মতোই তিনি সমাজের যে ঘটনাপ্রবাহ সেটাকে কার্যকারণ দ্বারা ব্যাখ্যা করতে পেরেছেন এবং বা আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছেন। প্রকৃতি যেভাবে বিকশিত হয় তিনি বলছেন সমাজও সেই একইভাবে বস্তুগত নিয়মে বিকশিত হয়। এখানে কোনো অতিপ্রাকৃত শক্তি বা কারো ইচ্ছা অনিচ্ছা এখানে কোনো প্রয়োজন না, বা কোনো চেতনার বিকাশ এখানে হয় না, বা চেতনা কেন্দ্রিক কোনো বিকাশ এখানে হচ্ছে না। এখানে সম্পূর্ণ বিকাশই হচ্ছে বস্তুকেন্দ্রিক। এবং মানুষ কর্মে প্রবৃত্ত হয় বা কাজে প্রবৃত্ত হয় হচ্ছে মানুষের বৈশ্বিক প্রয়োজন মেটানোর জন্য, যা হচ্ছে বস্তুগতভাবে সত্য। এবং এভাবেই হচ্ছে সমাজ বিকশিত হচ্ছে। এবং তিনি এটার মাধ্যমে এইভাবেই তিনি হচ্ছেন একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করেন। আপনার আলোচনা থেকে তাহলে আমরা বলতে পারি মার্কস সমাজকে ব্যাখ্যা করার জন্য একটি বৈজ্ঞানিক সূত্র আবিষ্কার করেছেন এবং সেই সূত্রের মাধ্যমেই আদিম সমাজ থেকে শুরু করে মধ্যযুগীয় সমাজ বা আধুনিক যে পুঁজিবাদী সমাজ সেটা ব্যাখ্যা করেছেন। তো তিনি যে সূত্র আমাদেরকে দিলেন ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা বা ঐতিহাসিক বস্তুবাদ, সেই ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা বা বৈজ্ঞানিক বস্তুবাদ, সেটাকে কি আমরা আধুনিক বিজ্ঞান যেটা আছে তার সাথে সামঞ্জস্য করতে পারি? যে আধুনিক বিজ্ঞানের সাথে আমরা সামঞ্জস্য করতে পারি, কারণ আধুনিক বিজ্ঞান যেটা বলে সেটা হচ্ছে কোনো কিছুই স্থায়ী বা অপরিবর্তনশীল না, সব কিছুই ঘটছে রূপান্তরের নিয়মে এবং সকল বিকাশ হয় হচ্ছে রূপান্তরের নিয়মের মাধ্যমেই। এবং যেহেতু রূপান্তরের নিয়মের মাধ্যমে ঘটতেছে, সুতরাং সব সময় আমরা নতুন কিছু পাচ্ছি, পুরনোটাকে পরিবর্তন করে নতুন কোনো কিছু আসতেছে। মার্কস সমাজ বিকাশের ক্ষেত্রে এই কথাটাই তিনি বলেন যে সমাজ কয়েকটা পর্বে আজকের যে আমরা যে সমাজটা দেখতে পাচ্ছি সেই অবস্থায় এসেছে। এবং তিনি এখানে প্রায় 4টি পর্যায়ের কথা বলছেন এবং বলছেন পঞ্চম পর্যায়টা এখনও বিকশিত হয়নি বা বিকশিত হওয়ার পথে আছে। এই 4টি পর্যায় যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ এবং সর্বশেষ পুঁজিবাদী সমাজ। এবং তারপরে নতুন আরেকটা সমাজ আসবে বা যেটা আসার পথে আছে বলে তিনি মনে করতেছেন, সেটা সাম্যবাদী সমাজ। তিনি একটা রূপরেখা দিয়েছিলেন বা স্বপ্ন দেখেছিলেন একটা সাম্যবাদী সমাজ বা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা পাবে। ধন্যবাদ স্যার আপনার প্রাণবন্ত আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করলাম ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে। ঐতিহাসিক বস্তুবাদের সংজ্ঞা, প্রকৃতি এবং নীতি সম্পর্কে আমরা আমাদের আলোচকের নিকট থেকে জানলাম। এরপরও আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।